স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। নির্বাচনের রোডম্যাপ সহ নানা বিষয় নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বৈঠক করবে বিএনপি। বেলা 12টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক শুরু হবে। এতে অংশ নেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের কয়েকজন নেতা। এছাড়াও বৃহস্পতিবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গেও বিএনপির বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার বিষয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বিএনপি সময় চেয়েছে বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ঢাকা সফরে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী এন্ড্রু হেরাপ। তাদের সফরকারী হিসেবে যোগ দেবেন মিয়ানমার নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুশান স্টিভেনসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব নেওয়ার পর এটিই কোনো মার্কিন প্রতিনিধি দলের ঢাকায় প্রথম দ্বিপাক্ষিক সফর। মঙ্গলবারই প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে বৈঠক করেছেন নিকোল চুলিক। বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সহ সরকারের জ্যেষ্ঠ প্রতিনিধিদের সাথে বৈঠক করবে সফররত মার্কিনী প্রতিনিধি দলটি। এছাড়া প্রধান উপদেষ্টার সাথেও সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে তাদের। প্রায় 15 বছর পর বাংলাদেশ ও পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকের উদ্দেশ্যে আজ দুপুরে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। বৃহস্পতিবারে বৈঠকে পাকিস্তান প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি। রাষ্ট্র অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠেয় ওই বৈঠকে বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শেষ এফওসি 2010 সালে অনুষ্ঠিত হয়। সরাসরি বিমান সংযোগ, পর্যটন বৃদ্ধি, তুলা সরবরাহ, পণ্য পরিবহন সহ উভয় পক্ষ দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে। এছাড়াও এফওসির পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন আমনা বালুচ। যুক্তরাজ্যের লন্ডনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। স্থানীয় সময় রবিবার খালেদা জিয়ার পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় তাদের মধ্যে এই সাক্ষাৎ হয়। এ সময় তারেক রহমানও উপস্থিত ছিলেন বলে জানা গেছে। এছাড়া সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। জামায়াত আমির শফিকুর রহমান 4 এপ্রিল বেলজিয়াম সফরে যান। দেশটির রাজধানী ব্রাসেলস থেকে জামায়াতের আমির শফিকুর রহমান ও নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের লন্ডনে যান। বোতলজাত সয়াবিন তেলের দাম এক ধাক্কায় লিটারে 14 টাকা বাড়ায় ক্ষুব্ধ ভোক্তারা। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়ার কারণেই দেশের বাজারে বাড়ানো হয়েছে তেলের দাম। এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে 189 টাকায়। আর 5 লিটারের বোতলের দাম নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ 922 টাকা। ভোজ্য তেল সয়াবিনের দাম বাড়লেও বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ বাড়েনি। এদিকে এক ধাক্কায় তেলের দাম বৃদ্ধির এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ ভোক্তারা। আর বিক্রেতাদের অভিযোগ, ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি হলেও বোতলজাত সয়াবিনের সরবরাহ বাড়েনি। আর এ কারণে চাহিদা অনুযায়ী ক্রেতাদের তেল সরবরাহ করতে পারছে না বিক্রেতারা, যার কারণে ক্রেতা ও বিক্রেতার মাঝে সরবরাহ ও মূল্য বৃদ্ধি নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ভোজ্য তেলের মূল্য সাধারণ ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবি ক্রেতার। দাম শুধু বাড়তি আছে কিন্তু অ্যাভেলেবেল না, তেল অ্যাভেলেবেল কেন হচ্ছে না, কোথায় কি সমস্যা সেগুলো আমরা কি করে বলবো। বিভিন্ন রকমের দাম দর করতেছে দোকানদাররা। আমার কাছে তো গ্রাহকরা আমরা এত দরদামে কিনে খাওয়া অসম্ভব হয়ে যাবে। সয়াবিনের দাম কমলে বলে আমাদের সাধারণ মানুষের জন্য হলে সুবিধা হয়। আগে যেটা ছিল সেইটাই তো বেশি, এখন যেটা বাড়ছে এটা আমাদের পক্ষে মানা সম্ভব। গত 10 বছরে বজ্রপাতে মৃত্যু হয়েছে 3000-এর বেশি মানুষের, যার 70 ভাগই কৃষক। দিনে দিনে যেমন বাড়ছে বজ্রপাতের ঝুঁকি, তেমনি বাড়ছে বজ্রপাত প্রবণ এলাকাও। আর এতে প্রতি বছরই বাড়ছে মৃত্যু। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, ব্যাপকভাবে বৃক্ষ ও বনাঞ্চল উজাড় সহ নানা কারণে তাপমাত্রা বেড়ে পরিবেশের ভারসাম্য হারানোই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই দুর্যোগ থেকে রক্ষায় সচেতনতার পাশাপাশি পদক্ষেপের কথা বলছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা। বর্ষা বা তার আগে কালবৈশাখীর মৌসুমে বাংলাদেশে এক আতঙ্ক হয়ে উঠেছে বজ্রপাত, যার সংখ্যা প্রতি বছরই বাড়ছে, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। পরিসংখ্যান বলছে গত 10 বছরে দেশে বজ্রপাতে মৃত্যু হয়েছে অন্তত 3078 জনের। এর মধ্যে 533 জন শিশু, 384 জন নারী এবং পুরুষ 1987 জন।
নিহতের ৭০ ভাগই কৃষক, ১৪ ভাগ পথচারী, জেলে ১৩ ভাগ এবং অন্যান্য ৩ ভাগ। আরেক পরিসংখ্যান বলছে দেশে বজ্রপাত প্রবণ এলাকার পরিধিও বাড়ছে। বর্তমানে দেশের ১৬টি জেলা বেশি বজ্রপাত প্রবণ হিসেবে চিহ্নিত, যা বিস্তার হচ্ছে পাহাড়ি এলাকাসহ আরও ১৬ জেলায়। গবেষকরা বলছেন ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লে গড়ে ১২% বেশি বাড়ে বজ্রপাত। দেশে গত ১৪ বছরে ১ ডিগ্রিরও বেশি তাপমাত্রা বেড়েছে। ফলে কয়েক বছর ধরে ঝড় বৃষ্টি ছাড়াও বজ্রপাতের ঘটনা ঘটেছে। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন তাপমাত্রা বৃদ্ধি ঠেকাতে না পারলে এই ঝুঁকি আরও বাড়বে। বাংলাদেশে বজ্রপাত বেড়ে যাওয়ার পিছনে তাপমাত্রার বৃদ্ধি, জলবায়ুর পরিবর্তন, বন উজাড়, বায়ু দূষণ বা বায়ুতে ধূলিকণার আধিক্য এবং প্রাকৃতিক যে ভারসাম্য রয়েছে সেই ভারসাম্যহীনতা মোটামুটিভাবে দায়ী। বর্ষা ও কালবৈশাখীর মৌসুমে বজ্রপাত থেকে রেহাই পেতে সবাইকে আরও সচেতন হওয়ার পরামর্শ আবহাওয়াবিদদের। এপ্রিল মাসে গড়ে ৯ দিন বজ্র বৃষ্টি হয়ে থাকে। এবার এপ্রিল মাসে এই ধরনের কালবৈশাখী ঝড়ের ঘনঘটা আধিক্য রয়েছে। আগাম সতর্কবার্তা দিয়ে থাকে, তা যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে চলে তাহলে এই যে ৩০০ থেকে ৪০০ লোক প্রতি বছর মারা যায় তা বহুলাংশে কমিয়ে আনা সম্ভব। বজ্রপাত থেকে রক্ষা পেতে বেশি ঝুঁকিপূর্ণ এলাকায় বজ্র নিরোধক যন্ত্র লাইটনিং অ্যারেস্টার স্থাপন করেছে সরকার, কিন্তু তাতেও খুব একটা কাজে আসছে না। দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা বলছেন বজ্রপাত প্রবণ এলাকায় জনসচেতনতার পাশাপাশি নিতে হবে কার্যকর ব্যবস্থাপনা। আগাম সংকেতের ব্যবস্থা করতে হবে, কিন্তু আমরা জানি না যে আকস্মিকভাবে কখন আসবে। প্রযুক্তিভিত্তিক এক ধরনের ওয়ার্নিং বা সতর্ক সংকেত অবশ্যই দিতে হবে এবং সেটা মানুষকে ডিসিমিনেট করতে হবে, মানুষকে সে বিষয়ে জানতে হবে। ২০১৬ সাল থেকে বজ্রপাতকে দুর্যোগ হিসেবে ঘোষণা করে বাংলাদেশ। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। জীবন রক্ষাকারী পানি জীবন কেড়ে নেওয়ার কারণ হয়ে উঠছে খোদ রাজধানীতে। নগরের বিভিন্ন এলাকায় ওয়াসার পানিতে কিলবিল করছে পোকা, ময়লা আর জীবাণু। দূষিত পানি ব্যবহার করে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। তবে ঢাকা ওয়াসার দাবি, তাদের সরবরাহ করা পানিতে কোনো পোকা বা ময়লা নেই। আর গ্রাহকরা বলছেন ওয়াসার পরামর্শে রিজার্ভার পরিষ্কার করলেও পানির কোনো উন্নতি দেখছেন না তারা। যে পানিকে বলা হয় জীবন, সেই পানি মরণের কারণ। কল ছাড়লি বেরিয়ে আসছে পোকা আর ময়লা, নাকে লাগে দুর্গন্ধ। এই চিত্র মগবাজারের পেয়ারাবাগ ও মধুবাগের প্রতিটি বাসাবাড়িতে। আমরা যখন ট্যাপটা ছাড়ি তখন পানির সাথে লাল লাল কৃমি জাতীয় পোকা দেখা যায়, চিকন চিকন লম্বা লম্বা, এটা দেখা যায় আর। কাপড় দিয়ে ছেঁকে নেওয়ার পরও ময়লা দৃশ্যমান। খাওয়া তো দূরের কথা, রান্না ধোয়া মোছার কাজেও ব্যবহার করা যায় না নোংরা এই পানি। পানিতে লাল আসে বুঝছেন, আর ধুলাবালি আসে, ময়লা পোকার মতো। ওয়াশরুমও তো পর্যন্ত ব্যবহার করা যায় না, বাচ্চাদেরকে গোসল করা যায় না, কোনো কাজে আমরা ব্যবহার করতে পারতেছি না। শুধু সমস্যা না, আমাদের এক ধরনের দুর্ভোগ এটা চলতেছে। শুধু মগবাজার নয়, এই সমস্যায় গোপীবাগ, বিশ্বরোড, মানিকনগর, মুগদা সহ কয়েকটি এলাকার বাসিন্দারা। ওয়াসার নোংরা পানি ব্যবহারে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। এই পানির কারণে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, মানুষ অসুস্থ হয়ে পড়তেছে। আপনার পুরা মগবাজার এলাকাটাই হচ্ছে সমস্যা। খাওয়া ও রান্না করতে বাজারের কেনা পানি তাদের ভরসা। ওয়াসার কাছে অভিযোগ করেও মিলছে না প্রতিকার। ওই পানি তো খাইতে পারে না, পানি তো কিনা খাইতে হয়, জারের পানি কিনা খাইতে হয়, আর ওই পানিটা ফিটকিরি দিয়া, পানি ফুটাইয়া ফিটকিরি দিয়া তারপরে রান্না করতে হয়। এক বিজ্ঞপ্তিতে ঢাকা ওয়াসার দাবি, সরেজমিনে পানি পরীক্ষা করে পোকার কোনো অস্তিত্ব পাননি কর্মকর্তারা। তারা বলছেন গ্রাহকরা আন্ডারগ্রাউন্ড ও ওভারহেড রিজার্ভার পরিষ্কার না করায় পানির এই দশা। আর গ্রাহকরা বলছেন রিজার্ভার পরিষ্কার করলেও পানির কল ছাড়লেই বেরিয়ে আসছে জলজ্যান্ত পোকা। আমরা ট্যাঙ্কি চেক করে দেখি না, আমাদের ট্যাঙ্কিতে তেমন সমস্যা নেই, কিন্তু ওয়াসার লাইনে থেকে ডাইরেক্ট কেঁচো আসতেছে। এত দুর্গন্ধ, ড্রেনের পানিটা যেমন ঠিক তেমন। ট্যাঙ্কি পরিষ্কার করলে তো কাজ হবে না, লাইনের পানিতে পোকা আসলে ট্যাঙ্কি পরিষ্কার করলে লাভ হবে। জনদুর্ভোগের এমন স্পর্শকাতর বিষয়টি সম্পর্কে জানতে ঢাকা ওয়াসার দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ডিবিসি নিউজ, কিন্তু কথা বলতে রাজি হননি কেউই। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।
একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক মন্ত্রী, সচিব, পুলিশ কর্মকর্তা, আমলাসহ কয়েকজনকে। বুধবার সকালে রাজধানীর মুগদা, খিলগাঁও, যাত্রাবাড়ী থানার একাধিক মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, কামরুল ইসলাম, সালমান এফ রহমান, হাসানুল হক ইনু, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, মোজাম্মেল হক বাবু, সাংবাদিক দম্পতি শাকিল রূপা, সাবেক মন্ত্রী শাহজাহান খান, নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার দেখানো হয়। এছাড়াও যাত্রাবাড়ী থানার শাওন হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের 3 দিনের এবং যাত্রাবাড়ির সাবেক ওসি আবুল হাসানের 5 দিনের রিমান্ড নেওয়া হয়েছে। ভাটারা থানার মামলায় সাবেক এমপি আবদুল্লাহ আল জ্যাকবের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রমনা থানার গৃহকর্মী হত্যা মামলায় ঝিনাইদহের সাবেক এমপি নবী নওয়াজকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। নবনির্মিত সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেওয়ার প্রতিবাদে এবং দ্রুত হাসপাতাল চালুর দাবিতে অনির্দিষ্টকালের ক্লাস বর্জনের পাশাপাশি সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এর আগে গতকালও একই দাবিতে ক্লাস বর্জন করে মানববন্ধন করেন তারা। দাবি পূরণ না হওয়ায় সকাল 9:30 থেকে মেডিকেল কলেজের সামনে সিলেট সুনামগঞ্জ সড়কের মদনপুর এলাকায় সড়ক অবরোধ করেন তারা। এতে সুনামগঞ্জ সিলেট মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এদিকে শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা জানিয়ে কর্মসূচিতে যোগ দিয়েছেন স্থানীয়রাও। ঘটনাস্থলে গেছে পুলিশ, আছেন শান্তিগঞ্জ উপজেলার ইউনো সুকান্ত সাহা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী সাইদুর রহমান আসাদ। আসাদ, ইতিমধ্যে তো শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে যোগ দিয়েছেন স্থানীয়রাও, আছেন প্রশাসনও। আসলে কি বলছেন যে এই বিক্ষোভে কি বলছেন শিক্ষার্থীরা, আর তার সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, আর এই যে সড়ক অবরোধ করে বিক্ষোভ, এর ফলে এই মুহূর্তে মহাসড়কের কি অবস্থা? জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার তুফাইল আহমেদ সহ অনেকেই এসেছেন এবং শিক্ষার্থীদের সঙ্গে আলাপ করতে তারা আহ্বান করেছেন। ইতিমধ্যে শিক্ষার্থীদের একটি অংশ এবং জেলা প্রশাসক সহ কলেজ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আলোচনা চলছে কলেজের ভিতরে, এবং শিক্ষার্থীদের অপর একটি অংশ মহাসড়কে অবস্থান নিয়েছেন এবং এর ফলে মহাসড়কের যে তীব্র যানজট তৈরি হয়েছে আপনি যেটি বলছিলেন। তবে মহাসড়কের একদিকে আসলে সামান্য যানবাহন চলাচল করতে দিয়েছে শিক্ষার্থীরা। আসলে কেন আজকের এই কর্মসূচি আমরা একজন শিক্ষার্থীর কাছেই জানতে চাইবো। আমরা যদি আপনার কাছে জানতে চাই, আপনারা গতকাল থেকে কেন এই কর্মসূচি দিয়েছেন? আমাদের দাবিটা হচ্ছে, আমাদের এই যে হসপিটাল চালু হচ্ছে না, তাহলে আমাদের প্র্যাকটিক্যাল যে নলেজটা আমরা কোথা থেকে অ্যাকোয়ার করব। আমরা কালকে কলেজ প্রিন্সিপাল প্রশাসনের কাছে আমরা চাইছিলাম যে আমাদের যাতে সপ্তাহে 6 দিন ওয়ার্ডের ব্যবস্থা করে দেয়, কিন্তু স্যার বলছে যে সপ্তাহে মাত্র 2 দিন ওয়ার্ডের ব্যবস্থা করবে, তাও 2 ঘন্টা করে। এজন্য আমরা আজকে কর্মসূচি ঘোষণা করেছিলাম যে সুনামগঞ্জ সিলেট হাইওয়ের যে রাস্তাটা ওইটা, সেই প্রেক্ষিতে আজকে রাস্তায় এসেছি আমাদের দাবি নিয়ে। এই যে হসপিটালটা চালু হচ্ছে না, মেডিকেল কলেজ চালু হয়ে গেছে, একটা মেডিকেল কলেজ হসপিটাল ছাড়া তা কিভাবে চলতে পারে, যেখানে কোনো পেশেন্ট নেই, আমরা তাদের শিখবো কোথা থেকে? এবং আমাদের সাথে একাত্মতা পোষণ করে এলাকার মানুষ তাদের নিজেদের সচেতনতা বুঝতে পেরে তারাও আমাদের সাথে ধন্যবাদ আপনাকে। আসলে জানার সাথে যেমনটি বলছিলেন, তাদের পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা, সেই ওয়ার্ড সুবিধার চালুর দাবিতে এবং মেডিকেল কলেজ চালুর দাবিতে আজকের তাদের এই কর্মসূচি। ধন্যবাদ আসাদ। মাউন্ট এভারেস্ট ও অন্নপূর্ণা এক জয়ী বাবর আলী অলিস ফ্রসেস দা চট্টগ্রাম মিলনায়তনে সাংবাদিকদের সাথে মত বিনিময় করছেন। সেখানে আছেন সহকর্মী মাসুদুল হক, তার কাছ থেকে জানবো বিস্তারিত। মাসুদুল, মত বিনিময় কি বলছেন মাউন্ট এভারেস্ট ও অন্নপূর্ণা এক জয়ী বাবর আলী, জানাবেন। হিমালয় পর্বতমালায় অবস্থিত অন্নপূর্ণা পর্বতের চূড়ায় প্রথম বাংলাদেশ হিসেবে উঠেন চট্টগ্রামের সন্তান বাবর আলী। আজকে এই উপলক্ষে একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে, সেটি এখনও শুরু হয়নি এবং তিনি একজন পেশা একজন ডাক্তার চিকিৎসক, মূলত তার গড়া প্রতিষ্ঠান এটি এবং ভের্টিক্যাল ড্রিপস, এবং সেখান থেকে একটু পরেই সংবাদ সম্মেলন করে বিষয় জানানো হবে। এই মুহূর্তে আমার সাথে যুক্ত হচ্ছেন বাবর আলী। যদি বলতেন কেমন লাগছে আপনার, সেদিনের কথা একটু বলতেন। নিঃসন্দেহে দারুণ অনুভূতি। অন্নপূর্ণার মতো টেকনিক্যাল পর্বত শিখর এরকম কিছু আরোহণ করতে পারাটা পার্সোনালি আমার কাছে খুবই স্যাটিসফাইং। এর চেয়ে অনেক উচ্চতায় উঁচু শিখর আমি আরোহণ করেছি, কিন্তু টেকনিক্যাল চ্যালেঞ্জের দিক থেকে যদি আমি বলি, অন্নপূর্ণা অনেক ডেডলিয়েস্ট মাউন্টেনের মধ্যে একটা, এবং অনেকগুলো ফিচারের কারণে এটা অন্য অনেক মাউন্টেনের থেকে আলাদা। সেটা বলবো, অনেক প্রচুর পরিমাণ তুষারপাত হয়, বা এটার ক্যাম্প 2 থেকে ক্যাম্প 3 এর যে রাস্তা, সেটাই যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো মিলিয়ে আমি বলবো এটা
এরকম একটা মাউন্টেন ক্লাইম্ব করাটা নিঃসন্দেহে একটা দারুণ অনুভূতি আমার জন্য। কদিন লেগেছে পুরো ইয়েটা করতে? পুরো অভিযানটা 3 সপ্তাহের অভিযান। সাধারণত 8000 মিটার অভিযানগুলো এর চেয়ে আরও একটু লম্বা সময় ধরে হয়, 1 থেকে 2 মাস সময়কালের হয়। কিন্তু অন্নপূর্ণা এমন একটা মাউন্টেন যেটাতে খুব কম সময় পাওয়া যায়, যে ওয়েদার উইন্ডো যেটা বলে, যে সময়টায় পর্বতের উঁচু গাত্রে মানে বাতাসের পরিমাণটা কম থাকে, সেটা খুব কম সময়ের জন্য পাওয়া যায়। তো সেজন্য হয়তো অনেক কিছু কম্প্রোমাইজ করেও এটা 3 সপ্তাহে পুরো অভিযানটা শেষ হয়ে গেছে। ভবিষ্যতে আপনার পরিকল্পনা কি, আর কি পরিকল্পনা রয়েছে? পরিকল্পনা তো অনেকগুলো আছে, যে 14টা 8000 মিটার ধীরে ধীরে ক্লাইম্ব করা, আমার মাত্র 3টা হলো। এবং পুরো ব্যাপারটার জন্য আমি আমার যারা পৃষ্ঠপোষক আছে তাদের প্রতি অসম্ভব কৃতজ্ঞ। ভিজুয়াল নিটওয়ার্স, ভিজুয়াল ইকুয়াল, স্টাইল ওয়ার, এডিএফ এগ্রো, ফ্লাইট এক্সপার্ট থেকে শুরু করে এভারেস্ট ফার্মাসিউটিক্যালস, ব্লু জাই, সবার কাছে অসম্ভব কৃতজ্ঞ আমি পাশে থাকার জন্য। আপনাকে ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। যে শুনছিলেন আসলে তিনি বলছেন তার যে অভিজ্ঞতার কথা। এর আগে গত বছর তিনি সর্বোচ্চ উচ্চতার মাউন্ট এভারেস্ট এবং সর্বোচ্চ চতুর্থ উচ্চতার লোটসে পর্বত তিনি জয় করেছিলেন। তো যেমনটি বলছিলাম, একটু পরেই আরম্ভ হবে প্রেস ব্রিফিং, হয়তো সে সময় আমরা আপনাকে আর আপডেট খবর জানাতে পারবো। নিশ্চয়ই মাসুদুল, আপনার কাছ থেকে আমরা জানবো। ধন্যবাদ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠকের বিষয়ে জানাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ। বৈঠক কখন শুরু হয়েছে কিনা এর মাঝে? যদি শুরু হয়ে থাকে তাহলে কারা কারা বিএনপির নেতাকর্মীরা যোগ দিয়েছেন, জানাবেন বৈঠকের বিষয়ে বিস্তারিত। আপনি জানেন আসলে বৈঠকটি মূলত বেলা 12টা থেকে শুরু হওয়ার কথা। এখন পর্যন্ত আসলে বিএনপি নেতৃবৃন্দ যাদের অংশ নেওয়ার কথা তারা কেউ এখন পর্যন্ত আসেননি। নিশ্চয়ই যে নির্ধারিত সময় সেই সময়ের মধ্যে চলে আসবেন। আমরা জানি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এখানে আসবেন, যেটির সদস্য সংখ্যা 4 থেকে 5 জন হতে পারে, এরকম ধারণা করা হচ্ছে বা অনানুষ্ঠানিকভাবে এই এখন পর্যন্ত এরকম শোনা যাচ্ছে। এবং সেই বৈঠকটির মূল বিষয় আসলে নির্বাচনী রোডম্যাপ চাওয়া হবে সরকারের কাছে, অর্থাৎ প্রধান উপদেষ্টার কাছে, এবং এর পাশাপাশি আসলে নানা বিষয় নিয়ে আলোচনা হবে। তার মধ্যে ভোটার তালিকার বিষয় থাকতে পারে, সংসদীয় আসনগুলোর সীমানা পুনর্নির্ধারণের বিষয় থাকতে পারে, এবং সার্বিক যে পরিস্থিতি রয়েছে সমসাময়িক সেই বিষয়গুলো আলোচনা উঠে আসতে পারে। তবে বিএনপি পক্ষ থেকে যে বিষয়টি এখন পর্যন্ত জানা গেছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নির্বাচনী রোডম্যাপ, অর্থাৎ নির্বাচন কবে হতে পারে, কি প্রক্রিয়ায় হবে, এবং তার আগে যে সকল সংস্কার দরকার, যে সকল আইন শৃঙ্খলা বাহিনীর উন্নয়ন, পরিস্থিতির উন্নয়ন দরকার, সেই বিষয়গুলো সম্পর্কেও কিন্তু জানানো হবে। তো সব মিলিয়ে আসলে এই প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবনে তার এখানকার কার্যালয়ে প্রবেশ করলে, তার সাথে বৈঠকে বসলে মূলত তখনই আসলে বোঝা যাবে যে এই বৈঠকের কতক্ষণ নাগাদ এই বৈঠক চললো, সেই বৈঠকের মধ্যে কি কি বিষয় আলোচনা হলো, সেই বিষয়গুলো আসলে সেখানে উঠে আসবে। তবে এই বৈঠকটিকে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হিসেবে মনে করছে সকলেই, অর্থাৎ বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল এই বৈঠক শেষে বা এই বৈঠকের মধ্য দিয়ে কি ফলাফল নিয়ে আসতে পারে বা নির্বাচনে কোনো তারিখ চূড়ান্তভাবে ঘোষণা হয় কিনা সেই দিকে কিন্তু তাকিয়ে আছে সবাই। তো নিশ্চয়ই আমরা রয়েছি যমুনার সামনে, এই বৈঠক শুরু হলে বা শেষ হলে আমরা নিশ্চয়ই যে তথ্য আসে বা যে ফলাফল, নিশ্চয়ই বৈঠক শুরু হলে আপনার কাছ থেকে জানবো পুরোপুরি বিস্তারিত। ধন্যবাদ। বাংলাদেশের ভবিষ্যৎ দেশটির জনগণই নির্ধারণ করবে বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে একথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। ব্রিফিংয়ে এক সাংবাদিক গাজা ইস্যুতে বাংলাদেশের প্রতিবাদ বিক্ষোভ এবং কেএফসি ও কোকাকোলাকে লক্ষ্য করে ইহুদি বিরোধী প্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন। বলা হয়, কয়েক উপদেষ্টা বা ঘনিষ্ঠ ব্যক্তিরা এসব উত্তেজনা উস্কে দিচ্ছেন। 2 সপ্তাহ আগে দ্য নিউ ইয়র্ক টাইমসে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয় বলেও জানান প্রশ্নকারী। ব্রিফিংয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি নিয়েও কথা বলেন তিনি। জবাবে টমি ব্রুস বলেন, এ বিষয়ে যে কোনো সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের উপর নির্ভর করছে। Ultimately, the future of Bangladesh is going to be decided by the Bangladeshi people. বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে সেখানকার জনগণ। দেশটি অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে এবং তারাই ঠিক করবে তারা কিভাবে এই সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবেলা করবে। আর যুক্তরাজ্যের সাবেক এমপি টিউলিপ সিদ্দিকের গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি স্থানীয় কর্তৃপক্ষের এখতিয়ার।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত $2 বিলিয়ন বেশি ফেডারেল তহবিল স্থগিতের ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে প্রতিষ্ঠানটির উপর কর আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার এই হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় হার্ভার্ডকে নিয়োগ, ভর্তি প্রক্রিয়া এবং পাঠদানের ধরনে পরিবর্তন আনার নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস। মার্কিন প্রশাসনের দাবি, এসব পরিবর্তনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইহুদি বিরোধিতা বা অ্যান্টিসেমিটিজম মোকাবেলা করা সম্ভব হবে। মার্কিন প্রেসিডেন্ট ক্ষমতায় বসার পর থেকেই শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর নীতিমালা ও কাঠামো পুনর্গঠনের উদ্যোগ নিয়েছেন। এর অংশ হিসেবে তিনি ফেডারেল তহবিল আটকে দেওয়ার হুমকি দিয়েছেন, যার একটি বড় অংশই গবেষণার জন্য নির্ধারিত। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।